ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান তিনি। তবে এই ঘোষণার আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, তার অনুমোদন ছাড়া ইরান সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করলে তিনি বেশি দিন টিকবেন না। একই দিন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক প্রধানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তার জায়গায় নতুন করে কাউকে নিয়োগ করা হলে তাকেও হত্যার হুমকি দিয়েছে আইডিএফ। এর মধ্যেও দফায় দফায় চলছে পাল্টাপাল্টি হামলা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড তাকে অভিনন্দন জানিয়েছে এবং তার প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তবে এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, তার সম্মতি ছাড়া ইরান নতুন সর্বোচ্চ নেতা হিসেবে কাউকে নির্বাচন করলে তিনি বেশি দিন টিকতে পারবেন না। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও হুমকি দিয়েছিলেন, যাকেই ইরান সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করবে তাকেই হত্যা করা হবে। নবম দিনের মতো ইরানের সঙ্গে সংঘর্ষ চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সেনাদের। তেহরানের 5টি তেলের ডিপোতে হামলার পর শহরটিতে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর মাঝেই রবিবার আবারও বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের তেহরান ও কোম শহর। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এই হামলার পরই ইসরায়েলে মাত্র 1 ঘন্টার মধ্যে অন্তত 5 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর মধ্যে এক নারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তেল ডিপোতে হামলার জবাবে সৌদি আরবের একটি তেল পরিশোধনাগারে হামলার চেষ্টা করে ইরান। তবে তেল ক্ষেত্রে যাওয়ার আগেই দেশটির নিরাপত্তা বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ড্রোনটি রুব আল খলিল মরুভূমির দিকে যাচ্ছিল, সেখানে সায়বাহ তেল ক্ষেত্র অবস্থিত। এর কয়েক ঘন্টা আগে সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করে ইরান। এছাড়া রাজধানী রিয়াদেও ড্রোন হামলার চেষ্টা হয়। এর আগেই তেহরানের 5টি তেল স্থাপনায় তেল আবিবের হামলার পর ইরান প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় সৌদি আরব। তবে ইরান যদি তাদের ভূখণ্ড ও জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে রিয়াদও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সৃষ্টি ঘটক, 71। এবার ইরানের তেল স্থাপনাকে নিশানা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার যুদ্ধের নবম দিনে তেহরানের তেল স্থাপনায় দফায় দফায় হামলা করেছে দেশ দুটি। কুণ্ডলি পাকানো আগুনে রাতের আকাশ রক্তিম হয়ে পড়ে। নালায় ছড়িয়ে পড়া তেল থেকে সড়কের পাশে আগুনের নদী তৈরি হয়। আর দিনের বেলায় তেহরানের আকাশ ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। আরো জানাচ্ছেন চৈতি সারোয়ার। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার শুরুতে নিশানা ছিল মূলত তেহরানের সামরিক স্থাপনা ও শীর্ষস্থানীয় নেতারা। যদিও বেসামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়, কিন্তু পরবর্তীতে হামলার নিশানা করা হয় ইরানের জ্বালানি স্থাপনাকে। তেহরান ও এর পশ্চিমে আল বোরোজ প্রদেশের কারাচ শহরে কয়েকটি তেল স্থাপনায় রবিবার হামলা হয়েছে বলে জানায় ইরানের তেল মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর মুহূর্তেই কুণ্ডলি পাকানো ভয়াবহ আগুনে রাতের আকাশে দিনের মতো আলোর সৃষ্টি হয়। তেহরানের শাহরান তেলের ডিপোতে হামলার পরের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত ডিপোর তেল নালা দিয়ে প্রবাহিত হতে শুরু করলে সড়কের পাশে আগুনের নদীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতাকে কিয়ামতের সাথে তুলনা করেন তেহরানের বাসিন্দারা। গতরাতে আমি এমন বিস্ফোরণ দেখেছি যা আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল যেন কেয়ামত শুরু হয়েছে। আমি দোজখকে ঠিক যেভাবে কল্পনা করি, এটি ছিল অনেকটা তেমনই। এদিকে তেলের স্থাপনায় হামলার ফলে বিষাক্ত বৃষ্টি ঝরার বিষয়ে সতর্ক করেছে ইরানি রেড ক্রিসেন্ট। এটি ত্বক ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের বৃষ্টির সময় লোকজনকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তেল স্থাপনায় হামলার পর নাগরিকদের তেল নেয়ার সীমা কমিয়ে দিয়েছে তেহরানের প্রশাসন। শহরের গভর্নর জানিয়েছেন, একজন ব্যক্তি দিনে 20 লিটার তেল নিতে পারবেন। তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, শিগগিরই জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানো কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র নয়, ইরানের তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।
তেহরানের 5টি তেল স্থাপনায় তেল আবিবের হামলার পর ইরান প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলার হুমকি দেয়। তেলের স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় বিশ্ববাজারে ইরানের তেল সরবরাহ ব্যাহত হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। চৈতি সরওয়ার, ৭১। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। এ ঘটনায় 3 জন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে মুসাফা 2 নামে টাগবোটটি মোট 7 জন নাবিক সহ শুক্রবার ডুবে যায়। প্রাথমিকভাবে জানা গেছে সেখানে ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইনের নাগরিকরা ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় 7 জনের মধ্যে 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে 3 জন ইন্দোনেশীয় নাবিক এখনও নিখোঁজ। ডুবে যাওয়ার আগে জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটে এবং পরে এতে আগুন ধরে যায় বলে জানানো হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ইসরায়েল। রবিবার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হয় পরিষেবা। তথ্য অনুযায়ী শুধুমাত্র ইসরায়েলি বিমান সংস্থাগুলো ফ্লাইট চালু করা হয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলো এখনও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি ঘন্টায় 2টি করে সারাদিনে 20টিরও কম ফ্লাইটের সময়সূচি রয়েছে এবং এর বেশিরভাগই ইউরোপগামী ফ্লাইট বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার বিদেশে আটকে পড়া কয়েক হাজার ইসরায়েলিকে দেশে ফিরিয়ে নিতে প্রথমবারের মতো বিমান পরিচালনা করে তেল আবিব সরকার। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য ছেড়েছে 32,000-এরও বেশি মার্কিন নাগরিক। সংঘাত শুরুর প্রথম থেকেই নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এ পরিস্থিতিতে প্রায় 24টি চার্টার্ড ফ্লাইটে করে হাজার হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে দেশটি। তবে অর্ধেকেরও বেশি নাগরিক সরকারের দেওয়া পরিবহন সুবিধা নেননি এবং বিকল্প ভ্রমণ পরিকল্পনা বেছে নিয়েছেন বলে জানা গেছে। এদিকে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন সেসব দেশে আটকে পড়া অন্যান্য দেশের নাগরিকরা। ইরানে হামলার বিষয়ে দেশটির কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সহায়তার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ইরানি কুর্দিদের সতর্ক করেছে সিরীয় কুর্দিরা। তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করলে যুক্তরাষ্ট্র তাদের ব্যবহার করে চলে যাবে এবং শেষ পর্যন্ত বিপাকে পড়বে ইরানি কুর্দিরাই। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইরান, ইরাক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে বসবাস কুর্দি জনগোষ্ঠীর। সম্প্রতি ইরানের কুর্দিস্তানের কয়েকজন নেতা যুক্তরাষ্ট্রকে ইরানের হামলার বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করেছে। তারা হামলার সময় ও কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের কুর্দিদের অস্ত্রসজ্জিত করছে বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বিগ্ন সিরিয়ার কুর্দিরা। আমি আশা করি ইরানের কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করবে না, কারণ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কুর্দিদের ব্যবহার করে চলে যাবে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়, তখনই সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে ইরানের কুর্দিরাই। প্রায় 1 দশক আগে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সময় সিরিয়ার কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করেছিল। সেই যুদ্ধে আইএসকে পরাজিত করে যুক্তরাষ্ট্র সিরিয়ার বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেখানে আধা স্বায়ত্তশাসিত প্রশাসন গড়ে তোলে। তবে 2 বছর আগে সিরিয়ায় ক্ষমতার পালাবদলের পর কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ এলাকা পুনর্দখল করে সরকারি বাহিনী। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তা আশা করেছিল কুর্দিরা। তবে সামরিক সহায়তার বদলে ওয়াশিংটন তাদের সিরিয়ার সরকারের সাথে সমঝোতার পরামর্শ দেয়। ইরানের কুর্দিদের খুব সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা ছাড়া ইরানের সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। ঐতিহাসিকভাবে কুর্দিরা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রাষ্ট্রবিহীন জাতিগোষ্ঠী। ইরানে কুর্দিদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল থাকলেও অন্য দেশগুলোতে এখনও তাদের নিজস্ব কোনো অঞ্চল প্রতিষ্ঠিত হয়নি। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যকে সহায়তা করার আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞদের একটি দল মধ্যপ্রাচ্যে যাবে।
সেখানে তারা পরিস্থিতি মূল্যায়ন করবে এবং প্রয়োজন হলে সহযোগিতাও দেবে। তারা আরও জানায়, নিহত 3 জন আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিলেন বলেও জানা যায়। বিমান হামলাটি চালানো হয় গাজার ঘন বসতিপূর্ণ আশ্রয় কেন্দ্রের কাছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলের বিমান হামলায় গাজায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রবিবার ঘটে এই মর্মান্তিক ঘটনা বলে জানায় গাজার আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আরও জানায়, নিহত 3 জন আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিলেন বলেও জানা যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এই তেলের 2 ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি ছাড়িয়ে গেছে $100। রবিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে $108.68 এবং WTI বিক্রি হয়েছে $108। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 18% এবং WTI এর দাম 20% বেড়েছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেলের দাম বাড়ছে। এর আগে 2022 সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 পর্যন্ত পৌঁছায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এরই মধ্যে কয়েকটি জাহাজে হামলাও করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার উপর নির্ভরশীলতা বাড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। টানা 16 মাস ধরে তাদের সোনার মজুদ বাড়িয়ে চলেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। বর্তমানে দেশটির মোট সোনার মজুদের পরিমাণ দাঁড়িয়েছে 74.22 মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে। কিন্তু প্রশ্ন হলো, কেন সোনার মজুদ বাড়াচ্ছে চীন? আরও জানাচ্ছেন শারমিন স্বপ্না। টানা 16 মাস ধরে সোনার মজুদ বাড়িয়ে চলেছে চীন। 2024 সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক ক্রয় অভিযান 2026 সালেও অব্যাহত রেখেছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে। বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংকই এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঝুঁকি কমাতে সোনা বাড়াচ্ছে। কারণ সোনা সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হয়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে সোনার চাহিদা আকাশচুম্বী হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য মতে, বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা কিছুটা কমেছে। জানুয়ারিতে মোট নিট ক্রয় ছিল 5 টন, যেখানে গত 12 মাসের গড় ছিল প্রায় 27 টন। কিছু দেশ আবার সোনা বিক্রিও করেছে, যেমন পোল্যান্ড, রাশিয়া, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি কিছু সোনা বিক্রি করেছে। তবে বিশ্লেষকদের মতে, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত থাকলে 2026 সাল জুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা সংগ্রহ চালিয়ে যেতে পারে। শারমিন স্বপ্না, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।